বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে, আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে, বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির, যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর। এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, গলার বোন ভেঙেছে। মানে কি
বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে, যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই। কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস। কিন্তু কেউ কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। দর্শক, এই কল রেকর্ডটা আমি দেখছি ভীষণ ভাইরাল হচ্ছে, আমাকে অনেকে পাঠিয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই পাঠিয়েছেন, তো সেটাই আপনাদেরকে শুনিয়ে দিলাম। আরজি করের বিষয় নিয়ে অনেক সব খবর আসছে, তথ্য আসছে, অনেক কল রেকর্ডও এসেছে এর আগে। এটা একটা ভয়ঙ্কর সব তথ্য। জানি না তদন্তে কি উঠে আসবে বা তদন্তে কতটা কি পাওয়া যাবে, কিন্তু যেসব শুনছি এবং যেভাবে মারা হয়েছে এবং কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই সঞ্জয় রায়কে ওখানে আর কি তাকে আনা হয়েছিল বলে যেটা বলা হচ্ছে, জানি না এই পুরো মানে যেটা শুনছি এইভাবেই তদন্তে উঠে আসবে কিনা। আসলে যেসব তথ্য লোপাট করা হয়েছে, বাথরুম ভেঙে দেওয়া হয়েছে যেটা শুনলেন, যেখান থেকে যদি কিছু ক্লু পাওয়া যেত আর কি, সেসব নষ্ট করে দেওয়া হয়েছে রাতারাতি, সব ভেঙে টেঙে দিয়ে। এবং পুলিশ প্রথম থেকে তদন্ত করছিল, তারপর তো কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই নেমেছে। এখন দেখা যাক সিবিআই কি পায়। তবে একটা কথা শেষে বললেন না উনি কল রেকর্ডে, যে কিছু, এটা কল রেকর্ড না, এটা ভয়েস রেকর্ড মনে হচ্ছে, বললেন যে এই পোড়া দেশে কিছু হবে না, আমাদেরকে মানে এইরকমই আর কি সহ্য করতে হবে। মানে এটা আমাদের মনেও কাজ করে, যে মনে হচ্ছে কিছু হবে না, কারণ এই রকম একটা ঘটনা, প্রথমত মানে এরকম ঘটনা ঘটানোর একটা দুঃসাহস, এবং তারপরে সেটাকে চাপা দেওয়ার জন্য সরকারি মেশিনারিকে ইউজ করা, ফলে তদন্ত ঠিক করে আদৌ হবে কিনা, শাস্তি হবে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকেই। কামদুনির মতো ঘটনাতে তো আপনারা শুনেছেন, বিরাট কিছু দেখানো হলো, পরে দেখা গেল মানে যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করে দেওয়া হয়েছিল লোয়ার কোর্টে, কলকাতা হাইকোর্ট দেখেছে যে কোথায়, সবার বিরুদ্ধে সেই সেই তথ্য কোথায়। মানে এতটাই মানে প্রভাবিত, মানে কাউকে একটা দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে সাজা দিয়ে, দেখো আমি সাজা দিয়েছি, আসল লোক ফাঁক পড়ে গেল, মানে ধরাই পড়লো না। তো এইসব তো দেখছি, সেই সব দেখে শুনি হয়তো এই ধরনের কথা, জানি না এটা বললেন কিছু হবে না রে এই পোড়া দেশে। তো তবুও খানিকটা আশা রাখতে হচ্ছে সিবিআই এর ওপরে। সিবিআই যদি
আর যাই হোক, অন্ততপক্ষে ওই সঞ্জয় রায়ের বাইরে যদি কিছু একটা দেখাতে পারে, যদি কিছু একটা বের করতে পারে তদন্তে, তাহলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে যে এই ঘটনাটাকে সত্যি ধামাচাপা দেওয়া হচ্ছিল, শুধু ওই সঞ্জয়কে ধরে নিয়ে পুলিশ এগোচ্ছিল। তো আমরা অপেক্ষাতে আছি যে সিবিআই নতুন কিছু তথ্য বের করবে বা করতে পারে কিনা। যদিও বের করাটা টাফ হয়ে গেছে এই মুহূর্তে, কারণ তথ্য লোপাটের একটা বড় পার্ট যেটা আমরা শুনছি, তথ্য লোপাটের যেটা হচ্ছে। তো যাই হোক দর্শক, এই কল রেকর্ড এসছে, এখন সত্য না মিথ্যা এই কল রেকর্ড, এই ভয়েস রেকর্ড, সেটা বলতে পারবো না। মানে প্রশাসনের তরফ থেকেও অনেক সময় অনেক কথা বলা হয় যে ভুলভাল সব তথ্য ছড়ানো হচ্ছে, ভুলভাল ভয়েস রেকর্ড করে ছাড়া হচ্ছে, বলা হচ্ছে। তাহলে আমরাও কে সোমা সেটাও আমরাও জানি না, চিনি না। এই কল রেকর্ড নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমরা কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ আমাদের পক্ষে এটা যাচাই করা সম্ভব না। কল রেকর্ড এসছে সোশ্যাল মিডিয়াতে, আমি জাস্ট সেখান থেকে নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি যারা শোনেননি। তবে শুরুর দিকে যে কথাগুলো বললেন যে টাকা নিয়ে পাস করানো, এইসব যে ব্যাপারটা, এটা কিন্তু আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমি এটা নিয়ে একটা খবর করেছিলাম সম্ভবত গতকালকে, মানে এটা নিয়ে বলতো একটা খবরের মধ্যে আমি বলেছিলাম যে কি কি সব চলে, মোবাইল দেখে পরীক্ষা দেওয়া, বই দেখে পরীক্ষা দেওয়া, যদি বাধা দেওয়া হয় তাদেরকে, তাহলে তারা মানে স্টুডেন্টরা ওই অধ্যাপককে, প্রফেসরকে ট্রান্সফার করে দেওয়ার ক্ষমতা রাখেন। এতটাই স্টুডেন্টরা প্রভাবশালী। কেন প্রভাবশালী? কারণ ওই এলাকায় এখন তো হোম সেন্টারে পরীক্ষা হয়, অন্য সেন্টারে পরীক্ষা দিতে হয় না। যেমন মেডিকেল কলেজই সেন্টার পড়বে, আরজিকরই সেন্টার পড়বে। মেডিকেল কলেজ বলতে আমি কলকাতা মেডিকেল কলেজের কথা বলছি, কলেজ স্ট্রিট। তো যাই হোক, মানে এখন হোম সেন্টার, তো হোম সেন্টারে পরীক্ষাগুলো যেভাবে হয় এখন, আগে কিন্তু অন্য সেন্টারে পরীক্ষা হতো, এখন হোম সেন্টারে পরীক্ষা হয়। তো হোম সেন্টার যখন পরীক্ষা হয়, অনেকের ক্ষেত্রে যেটা শোনা যায় যে মোবাইল অন করে তাদেরকে পরীক্ষা দিতে হবে, বই দেখে পরীক্ষা দিতে হবে, না হলে যিনি বাধা দেবেন, যিনি গার্ডে থাকবেন, তাকে ট্রান্সফার করে দেওয়ার তারা ক্ষমতা রাখেন। এইভাবে ক্ষমতা রাখেন কারণ তাদের আবার একটা নেটওয়ার্ক আছে, তাদের একটা মানে একটা ইউনিয়ন আছে, বা তাদের একটা সার্কেল আছে, যে সার্কেলের সঙ্গে শাসকের বড় লোকজনদের সঙ্গে সব কানেকশন যোগ। শাসকও তাদেরকে দিয়ে অনেক কাজ কাম করায় আর কি, হাসপাতালকে কন্ট্রোল রাখার ক্ষেত্রে। ফলে এই আর কি, ফলে এমনিতে স্টুডেন্ট, কিন্তু তাদের এত ক্ষমতা যে যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন কোনো প্রফেসর, তাকে মানে সুদূর কোথাও বদলি করে দেওয়ার ক্ষমতা রাখেন, বা কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন। ফলে অনেকে দেখতে পান। আর সেই সঙ্গে প্রিন্সিপাল গুলো অনেক বেশি যুক্ত হয়ে থাকেন এইসব কাণ্ডে। ওই গ্রুপকে নিয়ে প্রিন্সিপাল চলার চেষ্টা করেন, অনেক কাজও তারা হাসিল করেন। আর ওই কাকে পাস করানো হবে, কাকে পাস করানো হবে না, কে বেশি পাকামো করছে, তাকে কি করে ফেল করে দেওয়া যায়, এইসব নাকি করা হয়, এবং টাকা পয়সার লেনদেন। আমি তো বলেছিলাম এই কল রেকর্ডও আপনারা শুনলেন। আর এটা আমি কেন বলছি যে এটা আমি বিশ্বাস করি, আমি এই জন্যই বলছি যে বিশ্বাস করি, কারণ আমি গতকালকে একটা বক্তব্য শুনলাম তৃণমূল কংগ্রেসেরই এক নেতার বক্তব্য, ডক্টর শান্তনু সেন। তার অনেক কথা আপনারা শুনে থাকেন অন্যান্য সময়, কিন্তু গতকালকে দেখলাম খানিকটা বেসুরো গিয়েছেন। এখন বেসুরো গাওয়ার পেছনে হয়তো অনেক কারণ থাকতে পারে, তাদের দলের অভ্যন্তরীণ কারণ, সেটা আপনারা বলতে পারেন। কিন্তু সেই যাই হোক, অভ্যন্তরীণ কারণ কি আছে না আছে আমার জানার দরকার নেই, অন্ততপক্ষে এই মুহূর্তে। কিন্তু উনি যে কথাটা বলেছেন, অন্তত তার দলকে এবার স্বীকার করতে হবে যে হ্যাঁ এটা হয়, কারণ দলের নেতা বলেছেন। ডক্টর শান্তনু সেন নিজে বলেছেন যে এইরকম হয় পরীক্ষার ক্ষেত্রে এইসব করা হয়। তাহলে বুঝুন, যারা নিট নিয়ে কত চিৎকার, প্রশ্ন ফাঁস ইত্যাদি নিয়ে কত চিৎকার, অবশ্যই নিটে প্রশ্ন ফাঁস হলে সেটা নিয়ে বলা উচিত, কিন্তু যে তথ্য সামনে আসছে যে এইরকম ডাক্তারি পরীক্ষা, নিট তো হচ্ছে এন্ট্রান্সে, মেডিকেল এন্ট্রান্সের ব্যাপার, কিন্তু যারা ডাক্তারি পড়ছেন, যাদের উপরে মানুষের স্বাস্থ্য নির্ভরশীল, মানুষের জীবন নির্ভরশীল, তারা এইভাবে ডাক্তার হচ্ছেন টুকে পাস করে, টুকলি করে বা খাতা দেখে বা প্রশ্ন আগে হাতে নিয়ে তারা এইভাবে পরীক্ষা দিয়ে পাস করেন। এই কথা বলেছেন, বিরোধী কোনো নেতা বলেননি। আমরাও মানে এইভাবে আমরা তো বলেছি, কিন্তু আমি বলছি আমাদের কথা ছেড়ে দিন, বলেছেন তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র, রাজ্যসভার প্রাক্তন এমপি ডক্টর শান্তনু সেন।
ফলে আর কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক তথা সরকার অস্বীকার করতে পারবে না যে আমাদের পরীক্ষা খুব ভালোভাবে হয়। তার মানে পরীক্ষাতে বিরাট দুর্নীতি হয় এবং আর্থিক লেনদেন আছে, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। বাকি যে কথাগুলো আপনারা এখানে নতুন শুনলেন সেগুলো হয়তো তদন্তের বিষয়, সেগুলো হয়তো বিচার্যের বিষয়, কিন্তু এই পার্টটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে ডাক্তারি পরীক্ষা যেগুলো যা হয়, যে আছে সিস্টেম, সেখানে প্রচুর প্রচুর দুর্নীতি হয়, এটা কিন্তু এস্টাবলিশ। ফলে দর্শক, সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষার যে ব্যাপারটা, সেটার হাল কিন্তু খুব করুণ। আর সেই জন্যই দেখবেন এবার দেখুন, যারা ওইভাবে পাস করছেন তারাই আবার বড় বড় পদ পেয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিএমএইচ হয়ে যাচ্ছেন, ডিপার্টমেন্টের দায়িত্বে চলে আসছেন, তারাই সব চলে আসছেন, তারা সব চিকিৎসা করছেন, তারাই পলিসি ঠিক করছেন। এটা করতে গিয়ে কি হচ্ছে, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোটা ভেঙে পড়ছে। আজকে দেখবেন একটু একটু যদি কোনো সিরিয়াস ম্যাটার হয়, যাদের যাওয়ার কোনো উপায় নেই তারা যেতে পারেন না, না হলে এই বাংলার চিকিৎসা পরিকাঠামোর উপরে নির্ভর না করে দেখবেন সব ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন, ভেলোর চলে যাচ্ছেন, ভুবনেশ্বর এইমস চলে যাচ্ছেন, সব বাইরে চলে যাচ্ছেন, রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। রাজ্যের হাসপাতালের উপরে কোনো ভরসা নেই, রাজ্যের হাসপাতালের উপরে কোনো ভরসা নেই। আর আমি অন্যদেরকে কেন বলবো, পিসির ভাইপোরই তো ভরসা নেই, উনি তো আবার আমেরিকা চলে যান চোখের চিকিৎসা করতে, আমেরিকা চলে যান। তো এই হচ্ছে ব্যাপার আর কি, স্বাস্থ্য পরিকাঠামো দিন দিন ভেঙে পড়ছে। এ নেই আসলে ভেঙে পড়ার যে বিষয়টা, আসল যে মেরুদণ্ড যেটা ডাক্তারদের, সেটাই তো ঠিক করে হচ্ছে না, সেটা ঠিক করে শক্ত করে তো গড়া হচ্ছে না। মেন যে জায়গাটা, সেটাই তো আঘাত পেয়ে যাচ্ছে। ফলে পরিষেবা কি করে হবে, স্বাস্থ্য শিক্ষাটা যদি ঠিকঠাক না থাকে স্বাস্থ্য পরিষেবাটা কি করে হবে, এটা ভাবতে হবে। তো মারাত্মক দর্শক, চাঞ্চল্যকর একটা কল রেকর্ড এসছে এবং সেই সঙ্গে আরো যেসব র্যাকেটের ঘটনা শুনলেন, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো যে কি হয়ে গেল রাজ্যটা। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।